আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বিভিন্ন ধরনের সেল নিয়ে। তার মধ্যে প্রথমে আছে ডেনড্রাইটিক সেল। তো ডেনড্রাইটিক সেল সাধারণত লেস নাম্বার থাকে এবং ডেনড্রাইটিক সেলটা সাধারণত লেস নাম্বার থাকে এবং এটার এফিকেসিটা অনেক হাই থাকে। এফিকেসি হাই থাকার কারণে তার যে অ্যান্টিজেন প্রেজেন্ট করার ক্ষমতা, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এই অ্যান্টিজেন প্রেজেন্ট করার ক্ষমতাটা তার অনেক বেশি থাকে। আমরা যদি এর লোকেশন দেখি, এটার লোকেশন হচ্ছে স্কিন এবং মিউকোসাল বেরিয়ার। এটার দুইটা স্পেশাল ফিচার আছে, যে স্পেশাল ফিচারগুলো অন্যান্য যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে একে আলাদা করছে। প্রথম কথা হচ্ছে যে মাইগ্রেশন। মাইগ্রেশন বলতে কী বোঝানো হচ্ছে, যে একটা সেল মানে যখন সাপোজ এটা হচ্ছে স্কিন, যখন একটা প্যাথোজেন আসলো, আসার পর এখানে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল আসে। তো ম্যাক্রোফেজ একে ইনগাল্প করে, ডেনড্রাইটিক সেলও ইনগাল্প করে। তো ম্যাক্রোফেজ ইনগাল্প করার পর সে এখানেই অ্যান্টিজেন প্রেজেন্ট করে, এই স্থানেই করে। বা ডেনড্রাইটিক সেলটা এখান থেকে লিম্ফ ভেসেলের মাধ্যমে লিম্ফ নোডে চলে যায়, হচ্ছে লিম্ফ নোড। তো লিম্ফ নোডে চলে যায় কিসের মাধ্যমে? এই CCR7, তার সেলফ সারফেসের মধ্যে CCR7 থাকে। এটা সেন্স অ্যান্ড মাইগ্রেট টু লিম্ফ নোড। এটা কিসের মাধ্যমে সেন্স করে? যে কেমোকাইন একটা প্রডিউস হয় সেলস ইন লিম্ফ টিস্যু বা লিম্ফয়েড টিস্যু। সে গিয়ে কী করে, যে নেইভ টি সেলকে অ্যাক্টিভেট করতেছে। তো আমরা এই থেকে বলতে পারি যে ইনিশিয়েশন অফ ইমিউন রেসপন্স, ডেনড্রাইটিক সেল চিফলি রেসপন্সিবল। তো এর দ্বিতীয় নম্বর যে স্পেশাল ফিচার, এটা হচ্ছে ক্রস প্রেজেন্টেশন। ক্রস প্রেজেন্টেশন বলতে কী বোঝানো হয়, যে এক্সোজেনাস অ্যান্টিজেন সাধারণত MSC2 প্রেজেন্টেশন করে CD4 টি সেলকে, আর এন্ডোজেনাস যে অ্যান্টিজেনগুলো আছে এগুলো MSC1 প্রেজেন্টেশন করে CD8 টি সেলকে। মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন বাইরে থেকে আসলো তখন এটা এক্সোজেনাস অ্যান্টিজেন, আর বডির ভেতরে যখন কোনো টিউমার সেল তৈরি হচ্ছে বা আমার একটা ভাইরাস DNA প্রবেশ করালো সেলের মধ্যে, তারপরে সেখানে রেপ্লিকেশন, এটা হচ্ছে বডির ভিতরে এন্ডোজেনাস। কিন্তু ডেনড্রাইটিক সেল কী করে, এই এক্সোজেনাস যে অ্যান্টিজেনটা আসতেছে এই এক্সোজেনাস অ্যান্টিজেনকে MSC1-এর মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারে। বাট এটা কথা ছিল কার, যে MSC2 প্রেজেন্টেশন করা। বাট এই যে ডেনড্রাইটিক সেল MSC1 প্রেজেন্টেশন করতেছে এক্সোজেনাস অ্যান্টিজেনকে, একেই বলে ক্রস প্রেজেন্টেশন। মানে তার যে কথা ছিল একটা, সে করতেছে আরেকটা। আসলে এটা কেন দরকার, যে আমার MSC1 প্রেজেন্টেশন কেন দরকার? সাধারণত ডেনড্রাইটিক সেল সে ভাইরাস বা টিউমার সেল দ্বারা ইনফেক্টেড হয় না, কিন্তু CD8 টি সেলকে কী করা দরকার, অ্যাক্টিভ করা দরকার। CD8 টি সেলকে যে অ্যাক্টিভ করা দরকার, এটা কীভাবে করে? যখন কোনো টিউমার সেল অথবা ভাইরাস ইনফেক্টেড সেল আসে, তৈরি হলো টিউমার আর ভাইরাস ইনফেক্টেড সেল, তো এই সেলটাকে সে ইনগাল্প করলো। ইনগাল্প করার পর সে প্রসেস করার পর সে প্রেজেন্ট করে, কাকে প্রেজেন্ট করে? CD8 টি সেল। এটাই হচ্ছে ক্রস প্রেজেন্টেশন। এই ক্রস প্রেজেন্টেশনের মাধ্যমে CD8 টি সেলকে সে অ্যাক্টিভ করলো। তারপরে হচ্ছে এটা নিউট্রোফিল আমরা সাধারণত মানে আমাদের বডিতে, ব্লাডে সবচেয়ে অনেক বেশি মানে সেলের যেটা পাই সেটা হচ্ছে নিউট্রোফিল, মোস্ট অ্যাবাউন্ডেন্ট ইমিউন সেল। এবং এর সারফেসে IgG এবং C3b, মানে কিসের জন্য? অপসোনাইজেশনের জন্য লাগে। এবং একে বলা হয় 2 সোর্ট। কারণ কি? কারণ এর পজিটিভ সাইড আছে এবং নেগেটিভ সাইড আছে। এই নিউট্রোফিলের মধ্যে অনেক গ্রানিউল থাকে এবং এই গ্রানিউলগুলোর মধ্যে এনজাইম থাকে। তো এই এনজাইমগুলো যখন সে রিলিজ করে তখন কি হয়, যে দুইটা ঘটনা ঘটে। এর পজিটিভ সাইডের মধ্যে কী ঘটে, যে পাওয়ারফুল মাইক্রোবিসাইডাল অ্যাক্টিভিটি, সে মাইক্রোবসকে মেরে ফেলে। কিন্তু এর পাশে তার একটা নেগেটিভ সাইড রয়েছে। নেগেটিভ সাইডটা হচ্ছে নর্মাল টিস্যু ড্যামেজ, মানে আমার বডিতে যে নর্মাল টিস্যুগুলো আছে এই নর্মাল টিস্যুগুলোকেও সে ড্যামেজ করে দেয়। এই কারণে একেবারে 2 সোর্ট বলা হয়। তারপরে ইউসিনোফিল রেড কালার, এবং ইউসিনোফিল কাউন্ট সাধারণত খুবই কম থাকে বা নাই বললেই চলে। কিন্তু দুই সময়ে এই ইউসিনোফিলের কাউন্ট বাড়তে পারে। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, আর একটা হচ্ছে হেলমেন্থিক প্যারাসাইটিক রিয়াকশন। এই দুইটা যে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে কখন বাড়ে
হাইপার সেন্সিটিভিটিতে এবং হেলমিন্থিক প্যারাসাইটিক রিয়াকশন। তো গ্রানিউল কন্টেন্ট যে এনজাইম আছে তার মধ্যে প্রথম হচ্ছে মেজর বেসিক প্রোটিন। এই মেজর বেসিক প্রোটিনটা এটা রেসপিরেটরি এপিথেলিয়ামকে ড্যামেজ করে এবং কন্ট্রিবিউট টু প্যাথোজেনেসিস অফ অ্যাজমা। তাহলে রেসপিরেটরি এপিথেলিয়ামকে ড্যামেজ করতেছে এবং কন্ট্রিবিউট করতেছে প্যাথোজেনেসিস অফ অ্যাজমা। তাহলে মেজর বেসিক প্রোটিন কি অ্যাজমার জন্য মানে অ্যাজমা করতে সহযোগিতা করে। তারপর হচ্ছে লিউকোট্রিয়েন অ্যান্ড পারক্সিডেস। এই লিউকোট্রিয়েন এবং পারক্সিডেস এরা হচ্ছে ইউসিনোফিলিক এনজাইম। তারা কী করতেছে টিস্যু ড্যামেজ করতেছে এবং ইনফ্লামেশনকে ইনহ্যান্স করতেছে বা ইনক্রিজ করতেছে, ইনফ্লামেশনের পরিমাণটা বাড়াইতেছে। এবং এর আরেকটা এনজাইম আছে হিস্টামিনেজ, সে রিডিউস ইনফ্লামেশন বাই ডিগ্রেডেশন অফ হিস্টামিন। তাহলে হিস্টামিন ডিগ্রেডেশন করে সে ইনফ্লামেশনকে রিডিউস করতে পারে। আর দুটো জিনিস আছে যে ইন্টারলিউকিন 5। ইন্টারলিউকিন 5 কী করে যে গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ ইউসিনোফিল। তাহলে ইউসিনোফিলের গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশনকে স্টিমুলেটেড করতেছে ইন্টারলিউকিন 5। আর ইওটেক্সিন এ হচ্ছে একটা কেমোকাইন ড্যাট অ্যাটাক ইউসিনোফিল ফ্রম ব্লাড টু দ্য টিস্যু। মানে হচ্ছে যে আমার যে সাইটের মধ্যে ইনফ্লামেশন হয়েছে, তো ওই ইনফ্লামেশনের জায়গায় ইউসিনোফিলকে অ্যাটাক করে নিয়ে আসে, মানে অ্যাট্রাকশন করে নিয়ে আসে। এটা হচ্ছে ইওটেক্সিন, এটা মানুষকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বেজোফিল অ্যান্ড মাস্ট সেল। বেজোফিল আর মাস্ট সেলের মধ্যে পার্থক্য হইতেছে বেজোফিলটা সার্কুলেট করতে পারে, বাট মাস্ট সেলটা ফিক্সড। কোথায় ফিক্সড থাকে? স্কিন, জিআইটি এবং মিউকোসা অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এটা মাথায় রাখবো যে বেজোফিল সে সার্কুলেট করে, বাট মাস্ট সেল কী করবে? এটা যে স্থানে আসবে ওই স্থানে ফিক্স থাকবে। তো কোথায় কোথায় থাকতে পারে? স্কিন, জিআইটি, মিউকোসা অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। আর এদের যে সেল সার্ফেস আছে, এই সেল সার্ফেসের মধ্যে এফসি পোর্শন অফ আইজিই রিসেপ্টরের মানে রিসেপ্টর থাকে, মানে আইজিই যে এফসি পোর্শন আছে এর জন্য রিসেপ্টর থাকে। তো যখন এই যে আইজিই এর এফএবি পোর্শন একটা অ্যান্টিজেনকে বাইন্ড করলো এবং অ্যান্টিজেন বাইন্ড করার পর যে আমার বেজোফিল বা মাস্টেলের সাথে ক্রস লিঙ্কিং হলো, তখন রিলিজ হয় প্রিফর্ম ইনফ্লামেটরি মেডিয়েটর। কী কী আছে? যেমন হিস্টামিন, প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওগ্লাইকেন লাইক হেপারিন, বিসাইডস প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিন, এগুলো রিলিজ হয়। তো ইনফ্লামেশন যখন হয় এবং লার্জ অ্যামাউন্টে এনজাইম প্রডিউস হয়, তখন কী হয়? ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে এটা মাথায় রাখবো যে আমার বেজোফিল এবং মাস্ট সেল কী করতেছে? ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যখন মাইল্ড পর্যায়ে থাকে তখন হয় আর্টিকেরিয়া, আর সিভিয়ার পর্যায়ে থাকলে হয় সিস্টেমিক অ্যানাফাইলেক্সিস। এটাও মাথায় রাখতে হবে। তাহলে মাইল্ড পর্যায়ে হলে আর্টিকেরিয়া এবং সিভিয়ার পর্যায়ে হলে সিস্টেমিক অ্যানাফাইলেক্সিস। আরেকটা ইম্পর্টেন্ট সেল এনকে সেল। এনকে সেলের দুইটা ফাংশন খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে। একটা হচ্ছে দে কিল ভাইরাস ইনফেক্টেড সেল অ্যান্ড টিউমার সেল। তাহলে টিউমার সেল এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে কে কিল করতেছে? এনকে সেল। এবং ইন্টারফেরন গামা প্রডিউস করতেছে, যেটা অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ টু কিল ইনজেস্টেড ব্যাকটেরিয়া। যে একটা ইনজেস্টেড ব্যাকটেরিয়াকে কিল করতে মানে ম্যাক্রোফেজকে সাহায্য করতেছে কে? এনকে সেল। কিসের মাধ্যমে? ইন্টারফেরন গামা রিলিজের মাধ্যমে। এখন একে ন্যাচারাল বলা হয় কারণ কি? কারণ হচ্ছে নো অ্যান্টিজেন রিসেপ্টর অ্যান্ড মেমোরি, মানে হচ্ছে এর কোনো অ্যান্টিজেন রিসেপ্টরও নেই, এর কোনো মেমোরিও নেই। তাহলে এ কীভাবে ভাইরাস সেলকে চেনে বা ভাইরাস সেলকে কিল করতে পারে? এটা কীভাবে সম্ভব? কারণ সে কোনো অ্যান্টিজেন রিসেপ্টর নেই। আমরা আগের সেলগুলো দেখলাম অ্যান্টিজেন রিসেপ্টর আছে। তো প্রথম কথা হচ্ছে MHC1 মাধ্যমে। যে সাধারণত সব নর্মাল সেলে MHC1 থাকে। তো MHC1 যখন থাকে তো তখন এনকে সেল আর কি চিনতে পারে যে এটা আমার শরীরেরই সেল। কিন্তু যখন এর পরিমাণটা সেল সারফেসে কমে যায়, কারণ ভাইরাস ইনফেক্টেড হওয়ার কারণে সেল সারফেসে এর পরিমাণ অনেক কমে যায়, অনেক কমে যায় যখন, তখন সেল সারফেসের পরিমাণ যখন অনেক কমে যায় তখন সে চিনতে পারে যে এই সেলটা আমার নয়, এটা কোনো কিছু দ্বারা ইনফেক্টেড হয়েছে বা বাইরের সেল। তো সাইটোটক্সিন সে তখন রিলিজ করে, একটা হচ্ছে পারফোরিন আর হচ্ছে গ্রানজাইম। পারফোরিন কী করে? পথ তৈরি করে এবং গ্রানজাইম হচ্ছে সেল ডিস্ট্রাকশন করে। তো এর মাধ্যমে সে একটা সেলকে মানে ডিস্ট্রাকশন করতে পারে। আর একটা আছে টিউমার সেল, মানে টিউমার সেল সার্ভিসে একটা এক্সট্রা প্রোটিন থাকে, এটা হচ্ছে মিকা। তো মিকা যখন একটা সেল সার্ভিসে থাকতেছে তখন এনকে সেল সরাসরি তাকে চিনতে পারতেছে যে এটা নর্মাল সেল না, তখন তাকে তার ডিস্ট্রাকশন করতে পারে। এছাড়াও যে এনকে সেলের যে অ্যাক্টিভেটর আছে, যেমন ইন্টারলিউকিন 12 ফ্রম ম্যাক্রোফেজ,
ইন্টারফেরন আলফা বিটা ফ্রম ভাইরাস ইনফেক্টেড সেল। তো এই যে ইন্টারফেরন আলফা বিটা ভাইরাস ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয় এবং ইন্টারলিউকিন 12 ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়। তো এরা সরাসরি গিয়ে পোটেন্ট এনকে সেল অ্যাক্টিভেটর এনকে সেলকে অ্যাক্টিভ করতেছে। তো আমরা কি দেখলাম যে এই দুইটা মেকানিজম আমরা ইনশাল্লাহ ভালোভাবে মাথায় রাখবো। একটা হচ্ছে যে ভাইরাস সেলকে কীভাবে চেনে, একটা হচ্ছে এমএসসি ওয়ানের পরিমাণ যখন কমে যায়, আর 2 নাম্বার হইতেছে যে মিকা এক্সট্রা প্রোটিন যখন টিউমার সেলের সার্ফেসে আসে। এবং যদি এই এনকে সেল না থাকে তাহলে কি হবে, যে হারপিস ভাইরাস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা খুব দ্রুতই সেই ব্যক্তি ইনফেক্টেড হবে। তো আজকে এ পর্যন্তই।